ময়ূরীকে দিয়ে বাড়ির বউদের সব কাজই করানো হচ্ছে। মেয়েটা এত কাজ বিয়ের আগে কোনোদিনও করেনি। বিয়ে করে মনে হচ্ছে বিরাট বড় ভুল করে ফেলেছে। এত এত নিয়ম বাধ্যতা মানতে যেন বড্ড কষ্ট হচ্ছে। শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই অদ্ভুত। তাকে দাদি শাশুড়ি খাবার দিয়ে বলেছেন বড় চাচা শ্বশুরকে দিয়ে আসতে। ময়ূরী খাবারের প্লেট আর পানির বোতল হাতে নিয়ে দেখিয়ে দেয়া ঘরের দিকে রওনা হলো। নিচতলার শেষে একটা ঘর আছে, সেখানে মাহাতাবের বাবা রহমান সওদাগর থাকেন। ময়ূরী চাপানো দরজা ঠেলে খুলে ফেলল। দরজা বরাবর বিছানায় একজন মধ্যবয়স্ক লোক কাঁথা জড়িয়ে বিছানায় বসে বসে বই পড়ছেন। দরজা খোলার শব্দে লোকটা সামনে তাকিয়ে দেখলেন একটা টুকটুকে বউ। তিনি আজ প্রথমবার ময়ূরীকে দেখলেন। সবাই বলেছিল তাহসিনের বউটা চোখ জুড়িয়ে যাওয়ার মতন সুন্দরী। ময়ূরী নিচু স্বরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। খাবারের প্লেট বিছানার একপাশে রেখে বলল, আপনার খাবার। রহমান সওদাগর মুচকি হাসলেন। লোকটার মুখখানা দেখে ময়ূরীর আব্বার কথা খুব মনে পড়ল। আব্বাও ঠিক এমন করেই হাসেন। রহমান সওদাগর হাতের বই পাশে রেখে বললেন, আমার তাহসিনের বউ না তুমি? ময়ূরী লাজুক মুখ নত করল। জি মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের সংসারে বরকত দিক। বসো মা। ময়ূরী বসলো। ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখলো দামি দামি জিনিসপত্র। সে আর চোখে চাচা শ্বশুরকে দেখে জিজ্ঞেস করলো, আপনি ঘরের বাইরে বের হন না কেন বড় আব্বা? আমার পায়ে সমস্যা আম্মাজান, বিছানায় পড়েছি অনেক দিন হয়েছে। আপনার দম বন্ধ লাগে না? হাসলেন তিনি। বললেন, প্রথম প্রথম লাগতো, তবে এখন এই একাকিত্বই ভীষণ পছন্দ আমার। বলতে বলতে তিনি আলাদা বাটিতে হাত ধুয়ে প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে মুখে নিলেন। আজ আলাদা স্বাদ পেয়ে বললেন, মাছটা আজ অন্যরকম হয়েছে। কে রান্না করেছে? ময়ূরী আতঙ্কিত হয়ে বলল, মজা হয়নি? আসলে আমি এর আগে কখনো রান্না করিনি বড় আব্বা। আজ যতটুকু পেরেছি ততটুকুই করেছি। রহমান সওদাগর হেসে বললেন, প্রথমবার হিসেবে মোটেও খারাপ হয়নি, তবে একটু মশলা বেশি হয়েছে। লজ্জা পেল সে। খাওয়ার যোগ্য আদৌ হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। সে চুপ করে রইল যতক্ষণ না তার খাওয়া শেষ হয়। রহমান সওদাগরের খাওয়া শেষ হলে ময়ূরী প্লেট নিয়ে বাহিরে বেরিয়ে যাওয়ার আগে ভদ্রলোক বললেন, আম্মাজান, আমার পুতুলরে একটু নিয়ে এসো আমার কাছে, দেখি না অনেক দিন ধরে। ময়ূরী মুচকি হেসে ঘর থেকে বের হলো। পুতুল আর ফাহাদকে এখনো খাওয়ানো হয়নি। ওদিকে তাহসিন বাড়ি থেকে বেরিয়েছে ভোর সকালে, এখনো বাড়ি ফেরেনি। লোকটার কোনো আক্কেল নেই। বাড়ির সবার প্রায় খাওয়া শেষ। ডাইনিং টেবিলে ময়ূরী ভাই আর মেয়েকে নিয়ে বসেছে। আদনান, হিমি কিংবা তাহসিন কেউই বাড়িতে নেই। সে দীর্ঘশ্বাস ফেলল। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্লেটে ভাত নিয়ে দুজনকেই একসাথে খাইয়ে দিচ্ছে সে। পুতুলকে খাইয়ে দিলে ফাহাদ রেগে যায়, আর ফাহাদকে দিলে পুতুল। বেচারি নিজেও এখনো খায়নি। গরমে সকাল সকাল রান্নাঘরে গিয়ে এমনিতেই মেজাজ আসমানে উঠে আছে। ওদের খাইয়ে দেয়া শেষে আফিয়া এসে ওদের নিয়ে গেল। ময়ূরী নিজের জন্য ভাত বেড়ে সবে বসেছে। আর ঠিক তখনই তাহসিনরা ফিরেছে বাইরে থেকে। ময়ূরী ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকায়। ওদের দেখে মনে হচ্ছে বাগান থেকেই হাত মুখ ধুয়ে এসেছে। তাহসিন সোজা এসে ময়ূরীর পাশে বসলো। চেয়ার টেনে দূরত্ব ঘুচিয়ে বলল, জামাইকে রেখে একা একা খাচ্ছ? শরম হওয়া উচিত তোমার। ময়ূরী হতবম্ব বিস্মিত চোখে তাহসিনকে দেখে বলল, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আপনি আমাকে না বলে বাইরে গেছেন এবং বলেও জাননি কখন আসবেন। আমার বুঝি ক্ষুধা লাগে না? হিমি ঠোঁট টিপে হাসলো। নিজেই আদনান আর তার জন্য খাবার বেড়ে বলল, তুমি তোমার জামাইয়ের কথার মানে বোঝনি। জামাইকে একটু খাইয়ে দাও নিজের হাতে। ময়ূরী নাক সিটকে বলল, বাজে কথা। ময়ূরী লাজে আর চোখে তাহসিনের দিকে তাকালো। তাহসিন গালে হাত দিয়ে বউয়ের লাজ দেখতে ব্যস্ত। মেয়েটা শুষ্ক ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকালো। বাড়ির কেউ যদি দেখে ফেলে তাহলে কি ভাববে? লোকটার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে সেও কি নির্লজ্জ? মেয়েটা একটু সরে এসে খালি হাত দিয়ে তাহসিনের খাবার বেড়ে তার সামনে দিল। বলল, খেয়ে আমাকে উদ্ধার করুন। তাহসিন মুচকি হেসে খেতে বসে। খাওয়া দাওয়া শেষে আদনান যখন হাত ধুয়ে ডাইনিং টেবিল থেকে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসেছে, তখন বর্ষা কোত্থেকে এসে যেন তার পাশে বসলো। ছেলেটা চমকে তাকানোর আগেই বর্ষা গড়গড় করে বলল, আপনাকে আমি পুরো বাড়ি খুঁজেও পাইনি সকাল থেকে। কোথায় ছিলেন আপনি? আদনান সরে গিয়ে বসলো আর চোখে হিমিকে দেখে ঠোঁটে দারুণ হাসি টানলো। আমাকে খুঁজেছিলেন? আমিও তো আপনাকে খুঁজেছিলাম। সত্যি? আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? বর্ষা লাজুক হেসে মাথা নাড়িয়ে বলল, মনে তো হচ্ছে না। যাই হোক, আমার সাথে
আজ ঘুরতে যাবেন, আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো। হিমির খাওয়া শেষ হয়ে গেলেও সে জায়গা ছেড়ে উঠল না, ওভাবেই বসে রইল চেয়ারে। আদনান শুষ্ক ঠোঁট ভিজিয়ে মিনমিন করে ধীর কণ্ঠে বলল, আজ নয়, অন্য একদিন না হয় যাব। আজ গেলে কি সমস্যা? আমার বান্ধবীদের দেখাবো না আপনাকে? আপনার বান্ধবীদের দেখাবেন মানে? বারে, ওরা ওদের দুলাভাইকে দেখবে না? কিসের দুলাভাই? আপনি আমাকে বিয়ে করলে ওরা আপনার শালি হবে না? আদনান বলদের মতো মাথা নাড়ল। সব পাগল তার কাছেই এসে কেন জোটে? দাদির ওপর ভীষণ রাগ হচ্ছে তার। সে তো মজা করে বলেছিল মেয়ে দেখতে, আর উনি তো মেয়ে নিয়েই হাজির হয়েছেন বাড়িতে। হিমি উঠে এসে আদনানের পাশে বসলো। আদনান শুকনো ঢোক গিলে উঠে চলে যেতে চাইলে হিমি ওর হাত টেনে ধরে বসালো। বর্ষাকে বলল, এটা আবার বলতে হয় বর্ষা? তুমি বাইরে নিয়ে যাবে তাতে ওর বারণ থাকবে কেন? বিকেলে তৈরি হয়ে আজ ওর সাথে বের হবে তুমি, কেমন? বর্ষা খুশি হয়ে মাথা নাড়ল। আদনান ঠোঁট কামড়ে হিমির এক হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। কুসুমের ডাকে বর্ষা উঠে চলে যাওয়ার পর হিমি ঝাড়া মেরে আদনানের হাত ছড়িয়ে দিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। আদনান ঠোঁট উল্টে বিড়বিড় করলো কিছু। জেলাস ফিল করাতে গিয়ে নিজের পায়েই কুড়াল মারল সে। হিমি কি আর তার সাথে কথা বলবে? দরকার হলে খুন করবে, তবুও কথা বলবে না। সে বিরক্ত হয়ে সিঁড়ির দিকে গেল। অন্যদিকে ময়ূরী রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে। তাহসিন দাঁড়িয়ে আছে পাশে, দেয়ালে হেলান দিয়ে বুকে হাত বেঁধে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা কাজ শেষে ওকে রেখেই বেরিয়ে গেল সেখান থেকে। এখন নিশ্চিত পিছু পিছু আসবে তার। সে বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকালো। ঠিক ধরেছে, লোকটা পিছু পিছু আসছে। ময়ূরী নিচের সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁত চেপে বলল, কি সমস্যা? পিছু পিছু ঘুরছেন কেন? তাহসিন সোজাসুজি উত্তর দিল, বউ আমার পিছে ঘুরি আমি, তাতে তোমার সমস্যা কি? নাটক বন্ধ করুন। যেখানে যাচ্ছি আপনি পিছু পিছু সেখানেই যাচ্ছেন। বলি, আর কোনো কাজ নেই আপনার? আছে তো, বউয়ের পিছু পিছু ঘোরা। মেয়েটা রেগে তাকিয়ে সিঁড়িতে পা রাখলো। বজ্জাত লোক একটা, সারাদিন খোঁজ নেই, বাড়িতে এলেই বউয়ের কথা মনে হয়। তাহসিন আর বউয়ের পিছু নিল না। সে গেল বড় আব্বার ঘরে। ভদ্রলোক শুয়েছিলেন। তাহসিন আসতেই তার সাহায্য নিয়ে উঠে বসলেন। কি খবর তোর? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু বুঝতে পারছি না। আজ দাদার বড় গোডাউনে গিয়েছিলাম, সেখানে কিছু নেই, ওখানে শুধু ধানের বস্তা রাখা হয়। এই এত এত বস্তা ভর্তি ধান এলো কোত্থেকে? আমার জানা মতে আমাদের তো এত ক্ষেত নেই। এত বড় একটা গোডাউন আর সেটা ভর্তি বস্তা। রহমান সওদাগর ভ্রু কুঁচকে ফেললেন। গোডাউন ভর্তি বস্তা? হ্যাঁ, ঠিক করে দেখেছিস? সব সব দেখেছি। ভাবছি আজ একবার পুরনো দালান বাড়ি যাব, যদি কিছু পাই সেখানে। তাদের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হওয়ার পর তাহসিন দরজা চাপিয়ে ঘর থেকে বের হলো। আফিয়ার ঘরে গিয়ে দেখলো বাচ্চা দুইটা ঘুম পাড়িয়ে দিচ্ছে আফিয়া। সে মুচকি হেসে নিজের ঘরে এলো। বউটা ওয়াশরুমে বসে বসে কিছু জামা কাপড় ধুয়ে দিচ্ছে। তাহসিন আলমারির নিকট এগিয়ে গিয়ে নিজের 3টা ধুয়ে দেয়া শার্ট বের করে ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে ময়ূরীর সামনে ফেলে দিয়ে বলল, শোনো বউ, তোমার জামাই আবার নোংরা কাপড় গায়ে দিয়ে থাকতে পারে না, এগুলো একটু ধুয়ে দাও তো। ময়ূরী কোমরের কাপড় ভালো করে গুজে আতখোলা খোপাটা ভালো করে খোপা করে জোরপূর্বক হেসে তাহসিনের দিকে ফিরল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টেবিলের সামনের চেয়ারটা টেনে এসে তাহসিনকে বলল, আপনি এত কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন কেন? নিন, এখানে আরাম করে বসুন। তাহসিন ভ্রুকুচকে বসলো সেখানে। বউয়ের মতলব কিছু বুঝতে পারছে না সে। ময়ূরী বারান্দা থেকে লাল রঙের একটা বালতি এনে তাহসিনের সামনে রাখলো। একে একে সব জামা কাপড় ধুয়ে সেখানে রেখে কাপড়ের ক্লিপগুলো হাতে ধরিয়ে দিয়ে বলল, ভালো মানুষের মতো এগুলো নিয়ে ছাদে ছড়িয়ে দিয়ে আসুন। তাহসিন বোকা চোখে কাপড়গুলোর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছ? ও মা, বিয়ের দিন না বললেন অর্ধেক আপনার কাজ আর অর্ধেক আমার? তাহসিন চেয়ার ছেড়ে উঠে বালতি হাতে নিয়ে পিছু ঘুরল। দরজার বাইরে বেরিয়ে বলল, সময় একদিন আমারও আসবে বেগম সাহেবা। ময়ূরী দৌড়ে গিয়ে তাহসিনের হাত থেকে বালতি নিয়ে বলল, থাক, আপনাকে যেতে হবে না, আপনি বরং গোসল সেরে নিন। কেন? সমস্যা নেই আমার, দাও আমি গিয়ে দিয়ে আসছি। আমি একা গেলে সমস্যা হবে? কেউ কিছু বলবে? কিছু হবে না, যদি কেউ দেখে বলবে আমি ব্যস্ত। ময়ূরী মাথা নাড়িয়ে কাপড়গুলো ছাদে দিয়ে ছাদের দরজার কাছে আসতেই হঠাৎ ছাদের ছোট ঘর থেকে কারোর কথোপকথনের শব্দ শুনতে পেল। সে ভ্রু কুঁচকে ঘরের জানালার কাছে এগিয়ে গিয়ে উকি মেরে দেখলো মাহাতাব চৌকিতে বসে আছে মাথা চেপে। পাশে উল্টো ঘুরে কেউ একজন বসে আছে। তাদের মধ্যে যা কথা হচ্ছিল সবকিছুই ময়ূরী স্তব্ধ হয়ে শুনে গেছে। হঠাৎ বাইরে শব্দ হওয়ায় তাদের কথায় ব্যাঘাত ঘটে। মাহাতাব
ধাপ চমকে তাকায় জানালার দিকে। ময়ূরী হাত থেকে পড়ে যাওয়া বালতি নিয়ে দৌড়ে নিচে নেমে যায়। ঘরের ভেতর ঢুকে ভেতর থেকে দরজা আটকে থম মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। শরীর কাঁপছে থরথর করে। তাহসিন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার চোখে তখন একরাশ উদ্বেগ। ওয়াশরুম থেকে ভিজে চুল নিয়ে বেরিয়ে এসে বউকে এমন স্তব্ধ দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। ময়ূরীর মুখ নিস্তেজ, ঠোঁট কাঁপছে অদ্ভুতভাবে। সে তাকিয়ে আছে ফাঁকা দৃষ্টিতে, যেন কিছুই শুনতে পাচ্ছে না। তাহসিন ধীরে ধীরে এগিয়ে এসে কাঁধে হাত রাখলো। ময়ূরী, কি হয়েছে তোমার? কোনো উত্তর নেই। সে তখনও নিথর। তাহসিনের বুকের মধ্যে হঠাৎ শীতল একটা হাওয়া বইল। সে একটানে ময়ূরীকে নিজের বুকে টেনে নিল। মেয়েটার গায়ে অদ্ভুত কাঁপুনি, নিঃশ্বাস যেন ভারী হয়ে গেছে। এই ময়ূরী, কথা বলো, চুপ করে আছো কেন? ময়ূরীর ঠোঁট নাড়ল কষ্টে, শুষ্ক গলা ভিজিয়ে বলল, কিছু হয়নি। তাহসিন ভেজা তোয়ালে দিয়ে ময়ূরীর ঘামন্ত মুখ মুছিয়ে দিল। মেয়েটা স্বাভাবিক হলো বেশ কিছুক্ষণ পর। ফাহাদ গুটি গুটি পায়ে দুলাভাইয়ের ঘরে ঢুকে মাথা উঁচিয়ে ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলল, আপা। ময়ূরী সরে দাঁড়ায়। ভাইকে দেখে গলা ভিজিয়ে তাহসিনের দিকে তাকায়। তাহসিন কপাল কুঁচকে রেখেছে। ফাহাদকে নিয়ে ময়ূরী বিছানায় গিয়ে বসার পর ফাহাদ আবার ঘুমিয়ে পড়ল। তাহসিন কাছে এসে বসলো ওর। সত্যি করে বলো তো, হয়েছে কি? ময়ূরী ভাইয়ের ওপর পাতলা কাঁথা দিয়ে সোজা হয়ে বসে বলে, আমার শরীরটা ভালো লাগছে না, ছাদে এত রোদ। বলেছিলাম কাপড়গুলো আমাকে দাও, যাও গোসল করে আসো, ভালো লাগবে। নাকি আমি করিয়ে দিব? নাক ছিটকালো মেয়েটা। বজ্জাত লোকের মুখ সব সময় চলতেই থাকে। দুপুর বেলায় বক্কর বাড়ির জাম গাছের নিচে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কিছু গাছ লাগাচ্ছিলেন। মধু বিরক্ত হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আব্বার পাশে। বাড়িতে কয়েকজন পুলিশ অফিসার এসেছেন ওয়াহিদের সাথে সাক্ষাৎ করতে। ওয়াহিদ বারান্দায় বসেই কথা বলছিল। দুজন সিনিয়র অফিসার এবং দুজন জুনিয়র এসেছেন। হঠাৎ ওয়াহিদ খেয়াল করলো একজন মধুর দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। হয়তো দৃষ্টিটা ছিল ভালো লাগার। তাদের সাথে কথা শেষে বাড়ির গেট অবধি এলেন তারা। মধু ঘরের ভেতর চলে গেছে তখন। বক্কর অফিসারদের বিদায় দিচ্ছেন। দুপুরে সবাইকে খেয়ে যেতে বললেও কেউ রাজি হননি। যে অফিসার মধুর দিকে তাকিয়েছিলেন তার কাঁধে ওয়াহিদ হাত রাখতেই তিনি বিনিময়ে হেসে বললেন, কাল থেকে তাহলে দেখা হচ্ছে। ওয়াহিদ ঠোঁটে দারুণ হাসি টেনে বলল, অবশ্যই হবে। তার আগে নজরটা ঠিক রাখবেন, যার তার দিকে আবার নজর দিতে নেই, কেমন? অফিসার বিব্রত হয়ে হাসলেন। তারা চলে যাওয়ার পর ওয়াহিদ ঘরে এলো। দেখলো মধু চুপচাপ বিছানায় বসে আছে অন্যমনস্ক হয়ে। এগিয়ে গিয়ে পাশে বসতেই মেয়েটা চমকে তাকায়। চলে গেছেন ওনারা? হ্যাঁ। ও, আপনাকে খাবার দিব? ওয়াহিদ বিনা বাক্যে নিচে বিছিয়ে রাখা পাটিতে বসে পড়ল। মধু আঁচল টেনে নিচে বসলো। আব্বা আম্মা পরে খাবেন, কাজ শেষ করে। আম্মা বলেছেন ওয়াহিদকে খাবার দিতে। মধু ব্যস্ত হাতে খাবার পরিবেশন করছিল। হঠাৎ ওয়াহিদ বলল, রাজুর সাথে আমার দেখা হয়েছিল, এলাকায় পাওয়ার আছে বলে হুমকিও দিয়েছে। মধুর হাত থেমে গেল। চোখ তুলে ওয়াহিদের দিকে ফিরতেই ওয়াহিদ চোখ উঁচিয়ে বলল, তোর মাথায় কি আক্কেল নেই মধু? আমি আবার কি করেছি? শেষবার যেই রাতে দেখা করছিস সেই রাতে ওর সাথে ঝামেলা করছিস কেন? আমি তো ঝামেলা করিনি। ময়ূরী ওনাকে থাপ্পড় মেরেছিল। ময়ূরীকে কি বলেছিল? ওকেও হুমকি দিয়েছিল। ওয়াহিদ ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ রইল। থানা থেকে ফোন আসছে ঘন ঘন। বিকেলে একবার যেতে হবে সেখানে। সে দীর্ঘশ্বাস ফেলল। বাড়ির বাইরে কয়েকদিন যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকবি। মধু মাথা নাড়ল। জগ থেকে কাচের গ্লাসে পানি ঢেলে বলল, যাচ্ছি আর কই। সেদিনের পর থেকে তো বাড়ির বাইরে যাই না আমি, দরকারও নেই। বউ মানুষ ঘরেই সুন্দর। মধু ভ্রুকুচকে তাকালো। ওয়াহিদ সেই দৃষ্টি দেখেও না দেখার ভান করে খেতে শুরু করলো। দুপুর শেষে যখন আকাশ কমলা রঙে রঙিন হলো তখন ওয়াহিদ বাড়ি থেকে বের হলো। কালো শার্ট প্যান্ট গায়ে জড়িয়ে, চোখে কালো সানগ্লাস দিয়ে বাইকে চলল। থানায় পৌঁছাতে একটু সময় লাগলো বটে। থানার সামনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন লম্বাটে শ্যামবর্ণের পুরুষ। পাশে আরো একজন অফিসার। ওয়াহিদ ঠোঁট টিপে হাসলো। বাইক থেকে নেমে হাত মেলালো তার সাথে। কিছুটা মজা করে বলল, বইয়ের কি খবর অফিসার? অপর পাশের লোকটা গম্ভীর মুখে থমথমে গলায় বলল, শাট আপ। কতবার বলেছি আপনি আমার বইয়ের কথা জিজ্ঞেস করবেন না? আহা, রেগে যাচ্ছেন কেন? আমি তো সিঙ্গেল মানুষ, আমার দুঃখটা কেন বুঝতে চাইছেন
দেখেন না? বিয়ে করেছি বলে জ্বলে যাচ্ছে? আপনাকে আমি বারণ করেছি বিয়ে করতে। আমার বউয়ের দিকে নজর দিচ্ছেন কেন? ওয়াহিদ চোখ বড় বড় করে তওবা তওবা করে বলল, ছি অফিসার, আমার এই নিষ্পাপ মনটাকে কলঙ্কিত করবেন না। আপনার বউ মানে আমার অর্ধেক ভাবি। পাশের জন আর কথা বাড়ালো না, থমথমে মুখে থানার ভেতর ঢুকলো। থানায় এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সিনিয়র অফিসার এসেছেন থানায়। চেয়ারে বসেছিলেন কিছু ফাইল নিয়ে। তারা ভেতরে ঢুকে প্রথমে দেখা করলো অফিসারের সাথে। অফিসার গম্ভীর মুখে তিনজনকে দেখে কিছুটা রুষ্ট কণ্ঠে বললেন, নওমান তাহির, তোমার কি খবর? আমি কল করলে কেন তোমাকে খুঁজে পাই না? কাজ করছো নাকি নাক ডেকে ঘুমিয়েই যাচ্ছ? নওমান নামের শ্যামপুরুষ ঘাড় চুলকে বলল, এত সুখের পেশায় তো নেই স্যার, ঘুমিয়েও শান্তি নেই। মজা করছি না আমি, কাজের কথায় আসো। এখানে এখনো 5টা কেস পড়ে আছে, অথচ এখন অবধি একটা কেসও সলভ করতে পারোনি তোমরা। এটা তো গ্রাম নয়, আস্ত একটা। থামো। অফিসার থামিয়ে দিলেন তাকে। তারপর লম্বা শ্বাস টানলেন। নওমানের সাথে কথা বললেই তার মেজাজ গরম হয়ে যায়। লোকটা সিরিয়াস কথা বলার সময়ও তামাশা করতে থাকে। তবু টিমে নওমানের মতো আর একটা অফিসার নেই। নওমান তাহির স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র এসবি অফিসার, তীক্ষ্ণ মস্তিষ্কের লোক। ঠান্ডা মাথায় বেশ অনেকগুলো কেস হ্যান্ডেল করেছেন নওমান তাহির। নওমান খানিকক্ষণ চুপ থেকে বলল, স্যার বয়স হচ্ছে, আমি কি বিয়ে করব না? নওমান, কাজ রেখে বিয়ে নিয়ে মাতামাতি করছো কেন? মজা করছো আমার সাথে? আমি ঢাকা থেকে এখানে মজা করার জন্য আসিনি। আই অ্যাম নট জোকিং স্যার, রিয়েলি নিড টু গেট ম্যারিড। বয়স হোক, বিয়ে করিয়ে দিব। তাহলে আপনার মেয়ের নাম্বারটা দিয়ে যান। অফিসার আশ্চর্য হয়ে বললেন, আমার মেয়ের নাম্বার তোমায় দিব কেন? মন দিয়ে কাজ করব স্যার, যদি আপনি দয়া মায়া করে বিয়েটা দিয়ে দেন। ওয়াহিদ হাসি থামাতে না পেরে হাত দিয়ে মুখ ঢাকলো। পাশে বসা জুনিয়র এসবি অফিসারও তাই করলেন। নওমান স্যারের রাগান্বিত দৃষ্টি দেখে কেসে উঠল। গলা পরিষ্কার করে বলল, সরি স্যার, কাজের কথায় আসবে নাকি তোমায় এই কেস থেকে বাদ দিব আমি? নওমান মিনমিন করে বলল, আমাকে ছাড়া এই কেস জীবনেও সলভ হবে না। এটা জানার পরও আমায় ভয় দেখাচ্ছেন? উফ, তুমি আমায় পাগল বানিয়ে ছাড়বে। আমার হাতে সময় নেই। অফিসারের কণ্ঠে রাগের ঝাঁজ এখনো ঝরে পড়ছে, কিন্তু নওমান তাহির যেন সেই ঝাঁজে চা বানিয়ে খাওয়ার মতো মুখভঙ্গি করে বসে আছে। সিনিয়র অফিসার টেবিলের ফাইল একপাশে সরিয়ে গম্ভীরভাবে বললেন, এই কেসটার গুরুত্ব বুঝেছো তো নওমান? এটা কোনো সাধারণ কেস না। নওমান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে বলল, স্যার, আমি যদি একটা কেস হাতে নেই ওটা ইতিহাস বানিয়ে ছাড়ি। ওয়াহিদ তখন হাসি চাপতে গিয়ে গলা দিয়ে কর্কশ শব্দ বের করলো। সিনিয়র অফিসার সেই দিকে তাকিয়ে বললেন, তুমি হাসছো কেন ওয়াহিদ? ওয়াহিদ হাত জোর করে বলল, স্যার আমি কাঁদছিলাম, হাসির মতো মনে হয়েছে বোধহয়। নওমান পাশে বসা জুনিয়র অফিসারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এজন্যই বলে থানার বাতাসে অক্সিজেন কম, সবাই কনফিউজড। অফিসার এবার কপালে হাত দিয়ে বললেন, নওমান, তুমি যদি আর একটা ডায়লগ দাও আমি নিজেই থানার গেটের বাইরে পোস্টিং দিয়ে দিব তোমায়। স্যার, বাইরে দিলে ভালোই হবে, রোদে একটু ভিটামিন ডি পাবো। নওমান। ওয়াহিদ আর জুনিয়র অফিসার এবার একসাথে হাসিতে ফেটে পড়ল। অফিসার একদম ক্ষেপে উঠে বলেন, আমি বুঝেছি তোমাদের থানায় একটা মানসিক চিকিৎসক দরকার। নওমান মাথা চুলকে গম্ভীর গলায় বলল, স্যার, দরকার হলে আমি নিজেই আনি, তবে মহিলা হলে ভালো হয়। কেন? কারণ রোগী তো আমি, একটু কেয়ার পেলে সুস্থ হয়ে যাব। আজকাল বৃষ্টিটা যেন একটু বেশিই হচ্ছে। ময়ূরী, পুতুল আর ফাহাদের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিল, সেগুলো তাহসিন গিয়ে ছাদে ছড়িয়ে দিয়েছে। বাইরে ঘন কালো মেঘ জমেছে, বাজ পড়ছে থেকে থেকে। তাহসিন ঘরে নেই। কাকে বলবে কাপড়গুলো এনে দিতে? ছাদে গেলে কি রাগ করবে কেউ? বাড়ির নিয়মগুলো বড্ড অদ্ভুত। স্বামী ছাড়া বাইরে যাওয়ার নিষেধ বউদের। ময়ূরী বাধ্য হয়ে ঘর থেকে বের হলো। গাঢ় গোলাপি রঙের শাড়ির আঁচল মাথায় চেপে দৌড়ে সিঁড়ির দিকে ছুটে গেল। ছাদের দরজা খুলে দিতেই আকাশ ভেঙে ঝরঝর করে বৃষ্টি নেমে এলো। মেয়েটা তাড়াতাড়ি কাপড়গুলো নামিয়ে নেয়ার আগেই সব ভিজে জুবুথুবু। ভীষণ বিরক্ত হলো সে। রেগে গিয়ে কাপড়গুলো সেভাবেই রেখে দিল। হঠাৎ
হঠাৎ একদম আচমকা কোমরে কারোর স্পর্শ পেয়ে চমকে উঠে ঘুরে দাঁড়ানোর আগেই তাহসিন তার বলিষ্ঠ হাত দ্বারা জাপটে ধরল পেছন থেকে। ময়ূরীর শ্বাস প্রশ্বাস ভারী, বৃষ্টির ফোঁটাগুলো গায়ে লেগে পুরো সর্বাঙ্গ ভিজিয়ে দিয়েছে দুজনের। মেয়েটার ঠোঁট কামড়ে ধরল, কম্পিত ঠোঁটখানা নাড়িয়ে বলল, ছাড়ুন। তাহসিনের নিঃশ্বাস গরম, ময়ূরীর ঘাড়ে গিয়ে ছুঁয়েছে। তার বুকের ভেতর ঢেউ উঠেছে বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য দেখা গেল তাহসিনের চোখে কেমন এক অদ্ভুত ঝড়। ময়ূরী অনুমান করতে পারল তাহসিন কি চাইছে। সে শুষ্ক গলা ভিজিয়ে শরীর গুটিয়ে নিল। তাহসিন ঘাড়ের চুল সরিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, এই লাজেরাঙা মুখখানা আমার ভীষণ প্রিয় বেগম সাহেবা। ময়ূরীকে কোলে তুলে নিল সে। ময়ূরী ভোরকে উঠে চমকে তাকায় তাহসিনের দিকে। সে আতঙ্কিত হয়ে ছাদের দরজার দিকে তাকায়, নিচু স্বরে বলে, পাগল হয়েছেন আপনি? কেউ দেখে ফেললে কি ভাববে? নামান আমাকে। বউ আমার, কোলে নিয়েছি আমি, তাহলে মানুষের সমস্যা কি? মাথা খারাপ হয়ে গেছে আপনার তোমাকে দেখে? বাজে কথা না বলে নামিয়ে দিন। ময়ূরী তাহসিনের গলা জড়িয়ে ধরেছিল। মানুষটার থেকে উত্তর না পেয়ে লাজুক চোখ তুলে তাকালো তার দিকে। শ্যামবর্ণের হালাল পুরুষের চোখে অদ্ভুত মাদকতা মিশে আছে, যেন নেশার মতো টেনে নিয়ে যাচ্ছে তাকে। দুরু দুরু বুক নিয়ে চোখ নামিয়ে নিল। তাহসিন নামিয়ে দিল তাকে, তবে বাঁধন থেকে ছাড়ল না। তাহসিন ধীরে ধীরে ময়ূরীর চিবুকটা উঁচিয়ে ধরে। বৃষ্টির জল ঝরে পড়ছে তার কপাল বেয়ে, আর তা ঠোঁটে গিয়ে থেমে যায়। মেয়েটার চোখে কাঁপুনি, তবু অদ্ভুত এক স্থিরতা, যেন সব বারণ গলে গেছে সেই দৃষ্টির উষ্ণতায়। তাহসিন ঠোঁটে অবাধ্য স্পর্শ করলো। মেয়েটা লজ্জাবতীর ন্যায় সিটিয়ে নিল নিজেকে, বুকে জড়িয়ে ধরে ছোট বুকে শক্ত করে আগলে ধরে বলে, পিচ্ছি একটা মেয়ে, আমায় কালো জাদু করে এমন পাগল বানিয়েছ তাই না? ময়ূরী লাজুক স্বরে বলে, আমি কেমন করে আপনাকে পাগল বানিয়েছি? তাহসিন ঠোঁট টিপে হেসে ছাদের স্টিলের বড় দোলনায় গিয়ে বসে। বউয়ের ভেজা আঁচলখানা মাথায় দিয়ে কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরে। ময়ূরী ঘাড় উঁচিয়ে একবার তাকিয়ে লাজুক চোখ নামায়। শোনো মেয়ে, ভালোবাসা হলো অদ্ভুত একটা জিনিস। কখন কিভাবে কার প্রতি এই অবাধ্য অনুভূতি তৈরি হয়ে যায় আমরা নিজেরাও জানি না। তাহসিন বাম হাত দিয়ে কিশোরী বধূর চিবুক উঁচিয়ে নিজের দিকে ফেরায়। লাজে মেয়েটার অবস্থা নাজেহাল, লজ্জায় মুখখানা লাল টুকটুকে হয়ে এসেছে। দুজনে বৃষ্টির পানিতে ভিজে গেছে পুরোপুরি। তখনও আকাশ থেকে টুপটুপ করে পানি ঝরছে। তাহসিন হালকা এগিয়ে যায়, বউয়ের নাকে নাক ঘষে ফিসফিস করে বলে, এই যেমন এক সরসী কিশোরীর প্রেমে পড়েছে গম্ভীর মিসবা তাহসিন সওদাগর। এর দায় কে নেবে বলতো? ময়ূরী হাত বাড়িয়ে আঁচল টেনে মুখ ঢেকে ফেললো। তাহসিন শব্দ করে হাসলো বউয়ের লাজ দেখে। লজ্জা পেলে বুঝি? ইস, আমার বুঝি লজ্জা লাগে না? বেগম সাহেবার বুঝি লজ্জাও লাগে? ময়ূরী তাহসিনের বুকে মুখ লুকায়। এত লজ্জা সে কোথায় রাখবে? লোকটা এত বেশি কথা বলে। তাহসিন বুকে বুকে মিশিয়েই শর্ট টেনে বলে, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়ে ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। স্বামীর মুখে এমন ধরনের গান শুনে লাজে লাল টুকটুকে হয়ে এসেছে কিশোরী। তাহসিন পাঞ্জাবির পকেট হাতড়ে 3টা কদম ফুল বের করে বউয়ের হাতে দিয়ে বলল, তোমার জন্য কষ্ট করে গাছে উঠেছিলাম, আমার ভালোবাসার কোনো দামই নেই তোমার কাছে। ময়ূরী ফুলগুলোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখেই বোঝা যাচ্ছে খানিকক্ষণ আগেই গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। হঠাৎ কানের কাছে তাহসিনের হাত এগিয়ে এলো। লাল টুকটুকে একটা রক্তজবা ফুল বউয়ের কানের কাছে গুজে দিয়ে ফিসফিস করে বলল, শাড়ির কোণে জলের ছোঁয়া, চুল বাতাসে খেলে যায়, মনটা আমার পাগল হয়ে তোরই নামে গান গায়। ময়ূরী কি আর কথা বাড়াতে পারে? সে দৃষ্টি নত করে ঠোঁট কামড়ে বসে আছে। পাশে তারই স্বামী বসে বসে তার লাশ দেখছে। দুইজন চড়ুই পাখি সুখ নীড়ের মাঝেও এক অভাগী চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দরজার আড়ালে। কনক এসেছিল দাদির কাপড় নিতে, আর এসেই এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে
হতে হবে সে ভাবতেও পারেনি। মেয়েটার শ্বাস আটকে এলো, বুকে হাত চেপে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। ঘরে এসে খট করে দরজা বন্ধ করলো। দুচোখ ঝাপসা পানিতে টলমল করছে। যে পুরুষকে ভালোবেসেছিল সেই পুরুষ আজ অন্য নারীতে মত্ত। তার চোখের সামনে কি সুন্দর করে বউকে ভালোবাসি বলছে। এই ব্যথা কি সহ্য করা যায়? কনক হাঁটু ভেঙে দরজা ঘেঁষে নিচে বসে পড়ল। হাত পা কাঁপছে তার। গায়ের ওড়না দিয়ে মুখ চেপে ধরল কান্নার শব্দে। সহ্য করতে না পারলেও মেনে নিতে হবে বাস্তবতা। সে চাইলেও শখের পুরুষকে নিজের করে পাবে না সেই পুরুষকে যাকে প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। রাতে বৃষ্টি থামেনি তখনও। বোরহান সওদাগর নিজের ঘরে অবস্থান নিয়েছেন। রুহুল এবং রমজান সওদাগর সেই ঘরেই উপস্থিত। তাদের মধ্যে কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আফিয়া সেই ঘরের পাশ দিয়েই যাচ্ছিল শাশুড়ির ঘরে। হঠাৎ দাদা শ্বশুরের ঘর থেকে নিজের আব্বার নাম শুনে পা থেমে গেল দরজার বাইরে। অন্যায় জেনেও কৌতূহল বশত সে দরজা ঘেঁষে দাঁড়ালো। ছোট চাচা কিছু একটা বলছেন তার আব্বাকে নিয়ে, সাথে মাহাতাবের নামও যুক্ত। কিছু শুনতে পারছেন না সে। সিঁড়ির দিক থেকে রজনী বেগমকে আসতে দেখে আফিয়া সরে গেল। শুষ্ক গলা ভিজিয়ে নিচে নেমে এলো। নিচে মাহাতাব বসেছিল। হয়তো কোনো দরকারে তার দুজন লোক এসেছে। বাড়ির বাইরে তো মাহাতাবের লোকদের জন্য যাওয়াও যায় না। আফিয়া বিরক্ত হয়ে শ্বশুরের ঘরে এলো। রহমান সওদাগর স্ত্রীর সাথে কথা বলছিলেন। আফিয়া আসতেই তাকে বসতে বলা হলো। আফিয়া চেয়ার টেনে খাটের পাশে বসলো। আব্বা, আজ দুপুরে ডাক্তার আঙ্কেল কল করেছিলেন আপনার ছেলেকে। আগামীকাল হয়তো দেখতে আসবেন আপনাকে। রহমান সওদাগর মাথা নাড়িয়ে হেসে ফেললেন। ডাক্তার দেখিয়ে আর কি হবে আম্মাজান? আমার এই পা কি আর কখনো ঠিক হবে? এমন করে কেন বলছেন আব্বা? আল্লাহ চাইলে সবই সম্ভব। তাছাড়া আপনার শরীরটাও তো তেমন ভালো যাচ্ছে না। সিতারা বেগম তাল মিলিয়ে বললেন, আজকাল তো তোমার শ্বশুরাব্বা ঔষধও খেতে চায় না। রহমান সওদাগর বললেন, বাঁচবই আর কতদিন? এইসব ঔষধ খেতে খেতে এমনিতেই অর্ধেক জীবন পার করে ফেলেছি। আপনি কথা কম বলুন। আফিয়া মুচকি হাসলো। হঠাৎ দরজায় শব্দ হওয়ায় আফিয়া পিছু ঘুরে দেখলো মাহাতাব দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে, হাতে কালো রঙের একটা মানিব্যাগ আর ফোন। সে এগিয়ে এসে আব্বার পাশে বসলো। রহমান সওদাগর কথা বললেন না ছেলের সাথে। ছেলে দ্বিতীয় বিয়ে করার পর থেকে ভদ্রলোক ছেলের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। মাহাতাব আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আর কত রাগ করে থাকবেন আব্বা? রহমান সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, তোমার মতো বেঈমান ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছি আমি। কেন এসেছো আমার কাছে? আফিয়া বলল, আব্বা, সবাই তো চায় একটা সন্তানের মুখ দেখতে। তুমি চুপ করো আফিয়া। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। একবার মাহাতাবের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। মাহাতাব আর কথা খুঁজে পেল না। রহমান সওদাগর ঘরের বাতাসে ভর করে তীব্র দীর্ঘশ্বাস ফেলেন। বৃদ্ধ মুখের রেখাগুলোই জমে আছে ক্লান্তি আর অবিশ্বাসের ছাপ। তার বুকের ভেতর জমে থাকা রাগ, ঘৃণা আর কষ্ট যেন একসাথে ধাক্কা মেরে উঠেছে। মাহাতাব কিছুটা ইতস্তত করে নরম গলায় বলল, আব্বা, যতই রাগ করেন আমি তবুও ছেলে আপনারই। ভুল করেছি সেটা স্বীকার করছি, কিন্তু আপনি তো বাবা। ক্ষমা আপনার কাছ থেকেই চাইবার অধিকার রাখি। রহমান সওদাগর সোজা হয়ে বসে গম্ভীর গলায় বললেন, ক্ষমা আমি করতে পারি, কিন্তু বিশ্বাস ফিরিয়ে দিতে পারি না। যে ছেলে নিজের প্রথম সংসারের প্রতি এমন অন্যায় করতে পারে সে আর কিসে ভালো হবে বলো? আব্বা, আমি। মাহাতাব কথাটা শেষ করতে পারল না। সিতারা বেগম শান্ত কণ্ঠে বললেন, রাগ কমাও রহমান। ছেলেটা ভুল করেছে বটে, কিন্তু অনুতপ্তও তো হয়েছে। তুমি জানো না সিতারা, ওর ভুল শুধু সংসারের না, মান সম্মানেরও। মাহাতাব মাথা নিচু করে বসে রইল। সিতারা বেগম একবার স্বামীর দিকে একবার ছেলের দিকে তাকিয়ে বললেন, চল বাইরে যাই মাহাতাব, আব্বা এখন কথা বলতে চায় না। মাহাতাব আর কিছু না বলে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। আকাশ তখনও মেঘে ঢাকা। বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে কাদামাটির গন্ধ। দূর থেকে বজ্রপাতের মৃদু শব্দ শোনা যাচ্ছে। মাহাতাবের চোখে যেন সেই ঝড়েরই প্রতিফলন। রাত গড়িয়ে গভীর হলো। আকাশে আবারও বৃষ্টি নামলো। ঝমঝম শব্দে বাগানে টিনের চালে পানি পড়ছে। অন্ধকারে জোনাকির আলো চিকচিক করছে উঠোনে। বাড়ির সবার আলো নিভে গেছে প্রায়। কেবল একটি ঘরে এখনো আলো জ্বলছে, তাহাসিনের ঘর। পুতুল আজ দাদির ঘরে, দাদির সাথে ঘুমোচ্ছে। শুধু বিচ্ছু ফাহাদ দুলাভাইকে জ্বালাতে আজ মনের সাথে ঘুমোচ্ছে। ময়ূরীও চায়নি ছোট ভাইকে অন্য কারোর ঘরে রাখতে।
এতে অনেকেই বিরক্ত হতে পারে। ময়ূরী স্বাভাবিক থাকলেও তাহসিন মুখ কালো করে বসে আছে বিছানায় এক কোনায়। ময়ূরী ভাইয়ের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চাটা প্রায় ঘুমিয়ে গেছে। তাহসিনের মেজাজ খারাপ শালার জন্য। ঘুমাবি ঘুমা, মাঝখানে কেন ঘুমাতে হবে? এটাই তার মেজাজ খারাপের কারণ। ময়ূরী শরীরে কাঁথা টেনে বালিশে মাথা রাখলো। তাহসিনকে এখনো বসে থাকতে দেখে বলল, ঘুমাচ্ছেন না কেন? কাল আমার অনেক কাজ আছে। স্যারও কাল থেকে পড়াতে আসবেন। ঘরের বাতি বন্ধ করুন। তাহসিন অতি আশ্চর্য হলো। তোমার ভাইকে মাঝখানে রেখেছো কেন? ওকে তোমার ওই পাশে দাও। ও কি করেছে আপনার? মাঝখানে থাকলে কি সমস্যা? সমস্যার কথা বলা যাবে না। তুমি ওকে অন্য পাশে রাখো। ময়ূরী মুখ বাঁকিয়ে চোখ বন্ধ করলো। তাহসিন দাঁত চেপে দেখলো সবটা। বাচ্চা মেয়ে বিয়ে করে মহা বিপদে পড়েছে বেচারা। খুব বড় ভুল হয়ে গেছে। মনের দুঃখ মনে রেখে ঘরের লাইট বন্ধ করে শুয়ে পড়ল সে। মাঝরাতে মনে হলো পেটের উপর ভারী কিছু রাখা হয়েছে। তাহসিনের ঘুম ভেঙে গেল। বুঝতে পারলো শালা পেটের উপর উঠে বসে আছে। দীর্ঘশ্বাস ফেলে ফোনের লাইট অন করে বলল, কি সমস্যা? পেটে উঠে বসে আছো কেন? ফাঁদ ঠোঁট উল্টে কাতর কণ্ঠে বলল, দুলাবাই আপা কুইছে বাথরুমে গেলে তোর দুলাবাই রে ডাকবি। তোমার বোন তো সারাদিনই আমার মাথার চুল ছিঁড়ে খায়। এখন রাতে তুমি শুরু করেছো? বিছানায় হিসি কইরা দিমু? শ্বশুরের পোলা একটু কি আমাকে শান্তিতে থাকতে দিবা না তোমরা দুই ভাই বোন? পেট ব্যথা করে রে, বিছানায় কুইরা দেই। তাহসিন নাক ছিটকে তাড়াতাড়ি উঠে বসলো। ফাহাদের গুলুমুলু শরীরটাকে কোলে নিয়ে ওয়াশরুমে দৌড়ে গেল। এসব তার গত কয়েক বছরের ডিউটি। মেয়েকে বড় করতে গিয়ে তার ট্রেনিং নেওয়া হয়ে গেছে। ফাহাদকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে এলো সে। বিছানায় নামিয়ে দিতেই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে বোনের শরীর ঘেঁষে শুয়ে পড়লো গলা জড়িয়ে ধরে। তাহসিন দাঁত চেপে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বউ আর শালা দুটোই ধান্দাবাজ। সে বিছানায় এসে ফাহাদকে টেনে নিজের পাশে এনে কানের কাছে ফিসফিস করে বলল, এখানে ভালো ছেলের মতো ঘুমোলে কাল অনেকগুলো চকলেট কিনে দিব। ফাহাদ একটা শব্দও করল না। তাহসিন কাঁথা টেনে শালার শরীর ঢেকে দিয়ে বউকে কাছে টেনে নিল। এখন শান্তি লাগছে। চোখ বন্ধ করে মেয়েটার চুলে নাক ঘষে ঠোঁট টিপে হাসলো। তারপর বিড়বিড় করে বলল, ফাজিল বউ, জামাইয়ের কথা শোনে না।